আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সাইদুল ইসলাম। সংবাদে যাবার আগে শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসোন। করোনার কারণে যুক্তরাজ্যে চাকরি হারিয়েছেন 6 লক্ষ চাকরিজীবী। এবং মারা গেছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ হাফিজ মজিরউদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের বিরুদ্ধে ডেক্সামেথাসোন নামক একটি ঔষধ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিবিসি জানায়, ইউকের বিজ্ঞানীরা বলছেন ডেক্সামেথাসোন নামের সস্তা ও সহজলভ্য এ ওষুধটি করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটি যুগান্তকারী আবিষ্কার। এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি 1/3 কমানো যাবে বলে মনে করা হচ্ছে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার 1/5 কমানো যাবে। গবেষকরা অনুমান করছেন, ব্রিটেনে যখন করোনা মহামারী শুরু হয়েছিল তার প্রথম থেকে যদি এই ওষুধ ব্যবহার করা সম্ভব হতো তাহলে 5000 পর্যন্ত জীবন বাঁচানো যেত। তারা বলছেন, বিশ্বের দরিদ্র দেশগুলোতে কোভিড-19 রোগীদের চিকিৎসায় এই ওষুধ বিশালভাবে কাজে লাগতে পারে এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর। I'm absolutely delighted that today we can announce the first successful clinical trial for a treatment for COVID-19. Thanks to the brilliant scientists at Oxford University working with the NHS and funded by the government, we've been able to develop the science that shows that dexamethasone reduces mortality by between a sixth and a third. This is a huge step forward, and it's because we've backed the science and because we've taken an approach that's guided by the science that we've been able to deliver this result. এদিকে ইউকেতে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় 233 জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার 38 জন, রোববার ছিল 36 জন এবং শনিবারে মারা গিয়েছিলেন 181 জন। আজকের 233 জন সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 41,969 জনে। এদিকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1279 জন, যা গতকালের চেয়ে বেশি। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল 1056 জন, রোববার ছিল 1514 জন এবং শনিবার ছিল 1425 জন। এখন যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 2,98,136 জন। করোনা ভাইরাসের কারণে লকডাউনের মধ্যেই চাকরি হারিয়েছেন 6 লক্ষ চাকরিজীবী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার প্রকাশিত এক তথ্যে জানা যায়, মার্চ এবং মে মাসে চাকরি হারিয়েছেন বিপুল সংখ্যক লোকজন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আগামী অক্টোবরে সরকার যখন বেতন দেয়া বন্ধ করবে তখনই জানা যাবে এর প্রকৃত অবস্থা। তখন অবস্থা আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লেবার মার্কেট এখন রেড জোনে রয়েছে। তারা বলেন, এখনই সতর্ক পদক্ষেপ না নিলে অর্থনীতিকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এদিকে এরই মধ্যে অনেক বড় বড় কোম্পানি স্থায়ীভাবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 10 ডাউনিং স্ট্রিটের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দর্শক, চলুন সংবাদ সম্মেলনের কিছু অংশ দেখে আসি। Today I'm actually going to let them do most of the talking as they have some news to share
on a new treatment for coronavirus. We've had 6,981,493 tests for coronavirus carried out or posted in the UK. This includes 113,107 carried out or posted yesterday. 385 coronavirus patients are currently in mechanical ventilation beds in the UK, down from 513 a week ago and down from a peak of 3,301 on the 12th of April. The third slide shows what's happening in hospitals across the country. There are now 5,254 people in hospital with coronavirus in the UK. Today, there's other news, because the global efforts to find a long-term solution to the pandemic continue, whether that's through a vaccine or treatment. And I'm absolutely delighted that the biggest breakthrough yet has been made by a fantastic team of scientists right here in the UK. And বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক, বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কমিউনিটির বিশিষ্টজন আলহাজ হাফিজ মজিরউদ্দিন সাহেব মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী কয়েস আহমদ রুহেল। মহান মুক্তিযুদ্ধের প্রথম সারির প্রবাসী সংগঠক ও লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ হাফিজ মজিরউদ্দিন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার 16 জুন বাংলাদেশ সময় সকাল 10টায় সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বৎসর। তিনি 4 ছেলে, 3 মেয়ে ও নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের বাংলাদেশের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়িবাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামে। মরহুম হাফিজ মজিরউদ্দিন 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের একজন অন্যতম প্রবাসী সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার সময় প্রবাস থেকে সহযোগিতা করেছেন। হাফিজ মজিরউদ্দিন ঐতিহ্যবাহী বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের কার্যকরী পরিষদের সাবেক সভাপতি সহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য বাংলাদেশের অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাফিজ মজিরউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। কয়েস আহমেদ রুহেল, এনটিভি ইউরোপ, লন্ডন। করোনা ভাইরাসের আক্রমণ শিথিল হওয়ার পর থেকে যুক্তরাজ্যে ধর্মীয় উপাসনালয়গুলো আংশিকভাবে খুলে দেওয়ার অনুমতি থাকলেও বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মসজিদগুলো খুলে দেওয়া হয়নি। নামাজিদের নিরাপত্তা যাতে ব্যাহত না হয় একথা বিবেচনা করেই আংশিকভাবে খুলে দেওয়া হয়নি মসজিদগুলো। আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার চৌধুরী মুরাদ। যুক্তরাজ্যের ধর্মীয় উপাসনালয়গুলো সোমবার থেকে খুলে দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের মসজিদগুলো খুলে দেওয়া হয়নি। মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এর জন্য 4 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন মসজিদ কর্তৃপক্ষ। আমার মনে হয় এখনো আমরা জামাতে নামাজ মসজিদে খোলার মতো এখন সময় হয় নাই। এখানে মসজিদ কমিউনিটি যদি মসজিদ খুলইন 15 তারিখ তাহলে মুসল্লিদের খুশিতে যে চাপ সৃষ্টি হইব, খারে ঢুকতে দেওয়া হইব আর খারে ঢুকতে দেওয়া হইব না, আর একটা মসজিদ হলো লাগি একটা মুশকিলাত দেখা দিব। একাকী প্রার্থনা নয়, জামাতে নামাজ আদায়ের জন্য পুরো নির্দেশনার জন্য এই অপেক্ষা বলে জানান ইস্ট লন্ডন মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম। ন্যাশনাল ওয়াইডও পরামর্শ হয়েছে যে এইভাবে মসজিদগুলো খোলার কোনো অর্থ হয় না। আমরা অপেক্ষায় আছি গভর্নমেন্ট যেন পরিষ্কারভাবে একটা ক্লিয়ার আইডিয়া আমাদেরকে দেয় কখন আমরা জামাত শুরু করতে পারবো, তার অপেক্ষায় আমরা আছি মসজিদ খোলার জন্য। তবে কাউন্সিল অব মস্কের নেতৃবৃন্দ অচিরেই মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কাউন্সিল অব মস্ক এমসি থেকে আমরা এমসিবি থেকে বিভিন্ন মসজিদে আমরা গাইডলাইন দিচ্ছি, ওগুলা ফলো করার জন্য, মসজিদ রেডি করার জন্য, মানুষের উপযুক্ত করার জন্য, হেলথ অ্যান্ড সেফটি যেগুলা যে আমি জানি অনেকেই অপেক্ষায় আছেন মসজিদ খোলার জন্য। তো আমরা খোলার আগে মসজিদগুলা তৈরি করতে হবে নিয়ম মাফিক। চৌধুরী মুরাদ, এনটিভি নিউজ, লন্ডন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাণঘাতী করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 81 লাখের উপরে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,69,000-এ। চীনে নতুন করে আবার দেখা দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক থাকতে বলেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের আতুরঘর চীন বলতে গেলে পুরোপুরি সেরে উঠেছিল, কিন্তু বেইজিংয়ে নয়া সংক্রমণ
আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় সিনফাদি পাইকারি কাঁচা বাজার থেকে ছড়িয়ে পড়েছে এই রোগ। তাই রাজধানী বেইজিংয়ের 22টি জেলায় পুনরায় লকডাউন দেওয়া হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে প্রথম দফা সংক্রমণের ধকল সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্রাজিল সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশ। বিশ্বে মোট আক্রান্তের 21% ওই অঞ্চলের। সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে ভারতে। প্রতিদিন 10,000-এরও বেশি মানুষের দেহে মিলছে এই ভাইরাসের উপস্থিতি। নিউজিল্যান্ড কয়েকদিন আগে নিজেদের করোনামুক্ত ঘোষণা করলেও যুক্তরাজ্য ফেরত 2 নাগরিকের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির সম্ভাব্য পুনরুত্থান নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে বা যেসব দেশে তার নিয়ন্ত্রণে এসেছে তাদেরও পুনরায় ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিদিন শনাক্তদের 1/3 হচ্ছে 10টি দেশে, যার বেশিরভাগ দক্ষিণ এশিয়া ও আমেরিকায়। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনকে গেম চেঞ্জার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সোমবার করোনা জরুরি চিকিৎসায় এই ওষুধের ব্যবহার বাতিল করেছে খোদ তারই খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ FDA। প্রতিষ্ঠানটি তাদের নতুন গবেষণায় বলেছে হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা ক্লোরোকুইন ব্যবহারে করোনা রোগীদের মধ্যে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 2টি বিষয় পরিষ্কার ধারণা পাওয়া গেছে। প্রথমত, এই ওষুধ ব্যবহার করে কোনো উপকারিতা পাওয়া যায়নি এবং এটি মৃত্যু ঝুঁকি কিংবা সংক্রমণ কমিয়ে আনতেও সহায়ক নয়। দ্বিতীয়ত, হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, হৃদযন্ত্রের ছন্দপতন ঘটতে পারে, কমে যেতে পারে রক্তচাপ। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যাদের হৃদরোগ এবং ডায়াবেটিস রয়েছে তারাই সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মারা যাচ্ছেন। 13 লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে তারা জানিয়েছে, করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া 32% মানুষ হৃদরোগে আক্রান্ত আর 18% ডায়াবেটিস সহ ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। মুনাজ্জিল রিয়াদ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন সর্বোচ্চ সংখ্যক 53 জন। দেশে একদিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। এ সময় 3,862 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে 94,481 জনের। মোট মৃত্যু হয়েছে 1,262 জনের। বিস্তারিত দেখুন রিপোর্টে। টেস্ট বেশি হলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনের এমন ধারার ব্যতিক্রম ছিল কেবল সোমবার। তবে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা শুধু বাড়লই না, রেকর্ড সংখ্যক মানুষের দেহে শনাক্ত হলো করোনা ভাইরাস, 3,862 জন। সংখ্যার হিসেবে যা একদিনে সর্বোচ্চ। টেস্ট অনুপাতে শনাক্তের হারও গেল কিছুদিনের চেয়ে বেশি, 22 ভাগের উপরে। শনিবার ছিল 20.94%, রোববার 21.65, সোমবার 20.65 আর মঙ্গলবার সে হার গিয়ে দাঁড়িয়েছে 22.44%। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে আগের যে কোনো দিনের চেয়ে বেশি। শনিবারের তুলনায় গেল 2 দিনে মৃত্যু কম হলেও সবশেষ 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে গেছে আগের যে কোনো দিনকে। মারা গেছে 53 জন। আজকে আরও একটি বেসরকারি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 17,214টি। তাতে শনাক্ত হয়েছে 3,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মারা যাওয়াদের মধ্যে পুরুষ 47 আর নারী 6 জন। বিভাগওয়ারি পরিসংখ্যানেও যথারীতি এগিয়ে ঢাকা, এখানে মারা গেছে 30 জন। এরপর চট্টগ্রামে 14, রাজশাহীতে 4, খুলনায় 3 আর বরিশাল ও ময়মনসিংহে মারা গেছে 1 জন করে। বয়স বিভাজনে দেখা যায় মৃতদের 38 জনের বয়স 50-এর উপরে। 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 9 জন, 51 থেকে 60 19 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 8 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%।
101তম দিন শেষে বাংলাদেশের করোনা পরিস্থিতি এমন, নমুনা পরীক্ষা হয়েছে 5,33,717টি, শনাক্ত হয়েছে 94,481 জন, মারা গেছেন 1,262, আর কোভিড থেকে সেরে উঠেছেন 36,264 জন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন সময় কালো টাকা সাদা করার সুযোগ সরকারের পক্ষ থেকে দেয়া হলেও খুব একটা তা কাজে লাগান না কালো টাকার মালিকরা। নতুন বাজেটেও এর সুযোগ রাখা হয়েছে। এবার কালো টাকার উৎস জানতে চাওয়া হবে না বলে অনেকেই এর সুযোগ নেবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে এমন অনৈতিক সুযোগ দেওয়াটা সৎ করদাতাদের সাথে অন্যায় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। যে আয়ের কর দেয়া হয়নি সেটি অপ্রদর্শিত আয় বা কালো টাকা। বৈধ অবৈধ মিলিয়ে দেশে এমন কালো টাকার পরিমাণ ঠিক কত তার কোনো সুনির্দিষ্ট হিসেব নেই। তবে ধারণা করা হয় কালো টাকার অঙ্কটা অনেক বড়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 16 বার এসব অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে বিভিন্ন সরকার। তবে সে পথে খুব একটা হাঁটেননি কালো টাকার মালিকরা। সব মিলে সাদা করেছেন মাত্র 14 থেকে 18,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 ও 2008 সালে 10,000 কোটি টাকার মতো। আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় আগামী 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও আবাসন, শেয়ার বাজার সহ বেশ কিছু ক্ষেত্রে এই সুযোগ রাখা হয়েছে। যে বাজেটে আমাদের অপ্রদর্শিত আয় উইদাউট কোশ্চেনিং, প্রশ্ন ছাড়া যে দেওয়া হয়েছে, এটা রিয়েল এস্টেট সেক্টরের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। আমরা সাথে সাথে এটাও বলতে চাই যে এর ফলে দেশের টাকা দেশেই থাকবে। অনুপার্জিত অসৎ উপায়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে বা ঘুষ খাওয়ার মাধ্যমে ইত্যাদি, এই টাকাটাকে কিন্তু কোনোভাবেই সমাজে গ্রহণ করা উচিত নয়, এবং সেটা একটা বিরাট নৈতিক অবক্ষয়ের পরিচয় দেবে আমাদের। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে ব্যক্তি করদাতারা আগামী অর্থবছরে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টে প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করে বৈধ করতে পারবেন এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের উপর 10% কর দিয়েও অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে। এছাড়া 10% কর দিয়ে পুঁজিবাজারেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। তবে এসব ক্ষেত্রে আয়কর বা অন্য কোনো কর্তৃপক্ষ এই টাকা বা সম্পদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে পারবে না। একটা ব্যক্তি যে সৎভাবে কর দিচ্ছে তাকে ম্যাক্সিমাম করের হার হচ্ছে 30%। আরেকজন 10% দিয়ে তার অনুপার্জিত অসৎ উপায়ে একটা অর্জিত অর্থ সেটাকে সাদা করে নিল। এটা কোন ধরনের নৈতিকতা হলো? কোন ধরনের জাস্টিফিকেশন এটা হতে পারে? এটা কি প্রশ্রয় দেবে? তাহলে কি যারা সৎভাবে ট্যাক্স দেয় তাদেরকে আমি অপমানিত করলাম না? বিশ্বের অনেক দেশেই বৈধ পথে আয় করা অপ্রদর্শিত অর্থ জরিমানা দিয়ে প্রদর্শনের সুযোগ আছে। তবে যেসব রাষ্ট্র তাদের নাগরিকদের অবৈধ পথে আয় করা অর্থ সাদা করার সুযোগ দিয়েছে, সেসব রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সিলেট 2 বিশ্বনাথ ওসমানীনগর আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুকাব্বির খানের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। বিষয়টি নিশ্চিত করে এমপির একান্ত সহকারী মোহাম্মদ কয়েস মিয়া জানান, এমপি মুকাব্বির খান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী। সাংসদ মুকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে গতকাল সোমবার দুপুরে সিএমএইচে ভর্তি হন। এরপর তার করোনা ভাইরাস আছে কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়। এবার খেলার খবর। ইউনিসেফের ফান্ড গঠনের লক্ষ্যে একই দলে খেলবেন পেলে, ম্যারাডোনা, রোনালদিনহোর মতো সুপারস্টাররা। তবে মাঠে নয়, ভিডিও গেমসে খেলা অনুষ্ঠিত হবে। এদিকে উদ্বোধন হয়েছে 2022 কাতার বিশ্বকাপ ফুটবলের তৃতীয় ভেন্যু। বিস্তারিত দেখুন রিপোর্টে। মহাকালের ফুটবল মহানায়ক প্লে ম্যারাডোনা। সর্বকালের সর্বসেরা ফুটবলারকে অনাদিকাল ধরে চলা বিতর্কের অবসান হয়নি আজও। দুজনের কাছেই দুজনেই তুলনাহীন। দুই কিংবদন্তির মধ্যকার সম্পর্ক তবে বুঝুন।
কে সেরা সেই বিতর্ক না হয় বাদ দিন, তাদের ফুটবল জাদুতে মোহিত হননি, রোমাঞ্চিত হননি এমন কেউ আছেন? পেলে খেলা ছেড়েছিলেন 1971-এ, দিয়াগো ম্যারাডোনার অভিষেক তারও 6 বছর পর। মেসি রোনালদোর মাঠের লড়াই তাই এই প্রজন্ম উপভোগ করলেও আর্জেন্টিনা ব্রাজিলের সুপার এল ক্লাসিকোতে কিংবা ক্লাব পর্যায়ের ফুটবলে কখনোই দেখা হয়নি দেশকে বিশ্বকাপ জেতানো পেলে ম্যারাডোনার জাদুকরী ফুটবল লড়াই। এই দুই কিংবদন্তি যদি একই দলে খেলেন আর তার সাথে রোনালদিনো থাকেন, সুনিশ্চিতভাবে প্রথম ঘটতে যাচ্ছে এমন ঘটনা। তবে বিশ্ব ফুটবলের অন্যতম মারাত্মক এই স্ট্রাইকিং ফোর্স মাঠে নয়, এক দলে খেলবেন ভিডিও গেমসে। জিনেদিন জিদান, রবার্তো কার্লোস, অ্যালেন শিরারের মতো কিংবদন্তিরাও অংশ এই গেমসের। উদ্দেশ্য ইউনিসেফের জন্য ফান্ড গঠন। সকারে একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচ দিয়ে 2006 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে শিশুদের জন্য 38 মিলিয়ন পাউন্ড জোগাড় করেছে। এদিকে করোনার ভয়াবহ রূপ বিশ্বকে স্থবির করে রাখলেও থেমে নেই কাতারের 2022 বিশ্বকাপ আয়োজনকে ঘিরে প্রস্তুতি। নান্দনিকতার ছোঁয়ায় পুরোপুরি তৈরি বিশ্বকাপের তৃতীয় ভেন্যু এডুকেশন সিটি স্টেডিয়াম, স্থানীয় নাম ডায়মন্ড ইন দ্য ডেজার্ট। 40,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামকে গ্লোবাল সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম GSAS 5 স্টার রেটিং দিয়েছে। নতুন স্টেডিয়াম আমাদের মনে করিয়ে দিচ্ছে ফুটবল যে কোনো সময়ের চেয়ে আরও রোমাঞ্চ নিয়ে ফিরে আসছে। সময় এলে বন্ধু বান্ধব পরিবার নিয়ে সুন্দর ও আধুনিক স্টেডিয়াম দেখতে আসব আমরা। একসঙ্গে আমরা 2022 বিশ্বকাপ উপভোগ করব। প্রথম বিশ্বকাপের ভেন্যু হিসেবে এমন রেটিং পেল ডায়মন্ড ইন দ্য ডেজার্ট। এর আগে উদ্বোধন হয়েছে খলিফা ইন্টারন্যাশনাল ও আল জনব স্টেডিয়াম। সুব্রত ববি, NTV স্পোর্টস ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসোন। করোনার কারণে যুক্তরাজ্যে চাকরি হারিয়েছেন 6 লক্ষ চাকরিজীবী। এবং মারা গেছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ হাফিজ মজিরুদ্দিন। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপিয়ান টিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।